প্রিয় ছাত্রছাত্রী এবং যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি দেবাশিস কুমার দাস, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি নর্থ খুলনা কলেজ, তেরোকাদা, খুলনা। আজ আমি অনলাইনে পাঠদানের জন্য আবারও হাজির হয়েছি। আশা করি আমার ছাত্রছাত্রী সকলেই তোমরা ভালো আছো এবং তোমরা পড়ালেখা করছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। এই আশা নিয়ে আমি আজ তোমাদের যে বিষয়টি পড়াতে যাচ্ছি সে বিষয়ে একটি ধারণা দিতে চাই। সেটা হচ্ছে কি, ব্যবসায় শিক্ষা শাখার একাদশ দ্বাদশ শ্রেণী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা যে বিষয়, এ বিষয় থেকে আমি প্রথম পত্র সেটা হচ্ছে ব্যবসায় পরিচিতি, এটা থেকে একটু আলোচনা করতে চাচ্ছি। তো আলোচনা যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণী আমি বললাম, সেই ক্ষেত্রে বিশেষ করে একাদশ শ্রেণী তো নবাগত, তাদের সাথে আমাদের দেখাই হলো না শ্রেণীকক্ষে। আর এদিকে যারা এখন দ্বাদশ শ্রেণী অর্থাৎ সামনে পরীক্ষার্থী, তাদের জন্য যে সংক্ষিপ্ত একটি পাঠ্যক্রম দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমি মূলত আজকে আলোচনা করতে চাই এবং যারা প্রথম বর্ষে আছো তারাও আশা করি উপকৃত হবে। তো আমি এই বিষয়ের অর্থাৎ প্রথম পত্র থেকে যে ব্যবসায় পরিচিতি থেকে আমি এক মালিকানা ব্যবসা নিয়ে আলোচনা করব। সেই আলোচনায় যাওয়ার পূর্বে আমরা ব্যবসা কি সে কথাটা আরেকবার বলতে চাই। সেটা কি তোমরা হয়তো জানো, আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ব্যবসাটা হচ্ছে একটি এমন কার্যক্রম যেখান থেকে আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে সততার সহিত অর্থনৈতিক যে কর্মকাণ্ড পরিচালনা করে থাকি তাই। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা বৈধ অর্থাৎ সমাজ স্বীকৃত, সেই সকল বৈধ কর্মকাণ্ডকেই আমরা ব্যবসা বলে থাকি। এখন এই ব্যবসা বিভিন্ন রকম ব্যবসা আছে, অর্থাৎ মালিকানার ভিত্তিতে আমরা বিভিন্ন রকম দেখে থাকি। সেটা নিয়ে একটু আমি আলোচনা করতে চাই। যেহেতু এই যে সংক্ষিপ্ত সিলেবাস, সেখানেও এই বিষয়টা আছে। অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে এক মালিকানা ব্যবসা, এখান থেকে ব্যবসায়ের মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা, এর বৈশিষ্ট্য, গুরুত্ব, এগুলো আছে। আমি এটা নিয়ে একটু কথা বলবো। মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা আমরা যদি দেখি, আমরা বিভিন্ন রকমের ব্যবসা পরিচালনা করে থাকি বা ব্যবসা প্রতিষ্ঠান দেখে থাকি, ব্যবসার সংগঠন আমরা দেখে থাকি। এটা আমরা জানি, এরা এই যে ধরনগুলো কিন্তু মালিকানার ভিত্তিতে প্রধানত হয়ে থাকে। সেইভাবে যদি তোমরা একটু লক্ষ্য করে লিখে নাও, যেমন কয়েকটা মালিকানার কথা বলি, আমি মালিকানার ভিত্তিতে ব্যবসার কথা বলি। সেটা হচ্ছে কি, এক মালিকানা ব্যবসা, অর্থাৎ যে ব্যবসায়ের মালিক মাত্র একজন থাকেন, অর্থাৎ সার্বিক কর্মকাণ্ড উনি পরিচালনা করে থাকেন, সেই রকম ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান বলে থাকি। অর্থাৎ এর গঠন এবং পরিচালনা একজন মালিক দ্বারা, একজন ব্যক্তি দ্বারাই নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে। এরপর আর একটা হচ্ছে কি, অংশীদারি ব্যবসা। অনেক সময় দেখা যায় কি যে এককভাবে একটা ব্যবসা পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না, সেখানে অনেক লোকের প্রয়োজন হয়, অথবা দেখা যাচ্ছে যে এই কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার প্রয়োজন হতে পারে, যে কোনো রকমের প্রয়োজনে আর্থিক বিষয়টাও থাকে। অর্থাৎ একার পক্ষে সব যে মূলধন সেটা সরবরাহ করা সম্ভব হয় না। এরকম বিভিন্ন কারণে অনেকজন মিলে যদি কোনো একটা ব্যবসা পরিচালনা করে থাকে, অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে যখন কোনো ব্যবসা পরিচালনা করে থাকে, তাকে অংশীদারি ব্যবসা বলে। তবে অংশীদারি ব্যবসার যে সংজ্ঞা দিতে গেলে এটা অবশ্যই আসতে হবে, অংশীদারি ব্যবসাটার ক্ষেত্রে কিন্তু চুক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ চুক্তির ভিত্তিতে কয়েকজন ব্যক্তি যখন একটি ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত নেয় বা পরিচালনা করে থাকে, তাকে আমরা অংশীদারি ব্যবসা বলে থাকি। এরপর হচ্ছে কি, যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসাটা কি, আমরা যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি বলে কিছু আমরা একটা প্রতিষ্ঠানের নাম থেকে, যেমন লিমিটেড কোম্পানি, আমরা এটা জানি। এখন এই যৌথ মূলধনী ব্যবসাটা কি, যে ব্যবসাটা একটি আইনের দ্বারা সৃষ্টি হয় এবং এর এমনই একটা সংগঠন যেটা একটা কৃত্রিম ব্যক্তিসত্তায় পরিণত হয়। অর্থাৎ কয়েকজন ব্যক্তি যখন মিলিত হয়ে কোনো একটা ব্যবসা সংগঠন গড়ে তোলার চিন্তাভাবনা করে, তখন কিন্তু সেই চিন্তাভাবনাটা ইচ্ছে করলেই তখন সে যে কোনো কিছু একটা ব্যবসা করতে পারবে না। তখন সেই ব্যবসাটা একটা আইনের দ্বারা এর গঠনটা
করতে হবে। এইরকম আইনের দ্বারা যখন গঠিত হয় সেটাকে আমরা যৌথ মূলধনী ব্যবসা বলে থাকি, এবং এই ব্যবসা প্রতিষ্ঠানটা একটা কৃত্রিম ব্যক্তিসত্তাও পরিণত হয়ে থাকে এবং বলা হয়ে থাকে চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট। অর্থাৎ যেহেতু এটা আইনের দ্বারা সৃষ্ট, দেশ সমাজ পৃথিবী টিকে থাকলে আইনের মাধ্যমে যেহেতু এটা চলবে এরকম মনে করে। যদিও পৃথিবীতে চির স্থায়ী কোনো কিছু নয়, তবুও এটা এমনই একটা বিষয় যে চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট বলা হয়ে থাকে। এখন এই যে যৌথ মূলধনী ব্যবসায় এটার আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে শেয়ারের বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়ে থাকে। প্রতিটা শেয়ারকে একটি সংখ্যা দ্বারা করা হয়, যে টোটালটাকে একটি মূলধনে পরিণত করা হয়। এর একটি শেয়ার দ্বারাই সাধারণত এক একজন ব্যক্তি এর মালিকানায় পরিণত হয়ে থাকে। এরকম ভাবে এই ব্যবসা সংগঠনটা পরিচালিত হয়ে থাকে। এটা বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তীতে। এরপর হচ্ছে সমবায় সমিতি। আমরা জানি কমপক্ষে 20 জন চুক্তি সম্পাদনে যোগ্য ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায় সংগঠন করে থাকে তাকে আমরা সমবায় সমিতি বলি। সাধারণভাবে দেখা যাচ্ছে যে আর্থিকভাবে দুর্বল যে শ্রেণী, তাদের আর্থিক সচ্ছলতা আনার জন্য তারা কয়েকজন মিলে এইভাবে নিজেদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সমিতি গড়ে তোলে। এরপরে আছে আরেকটি সংগঠন যেটাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। আমরা জানি রাষ্ট্র তার জনগণের কথা বিবেচনা করে, জনগণের সার্বিক কল্যাণের কথা ভেবে, শুধুমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয়, জনগণের কল্যাণের কথা বিবেচনা করে যে সকল ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে থাকি। যেমন ধরো তোমার যদি লক্ষ্য করো তাহলে দেখবে যেমন সড়ক বিভাগের কিছু কিছু যানবাহন, যেটা আমরা বলি বিআরটিসি, এগুলো সাধারণত জনগণের যাতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে যাতে স্বল্প ভাড়ায় তারা যেতে পারে সেরকম উদ্দেশ্যে নিয়ে এটা করা। আবার যেখানে সাধারণ বা যে ব্যবসায়ীরা, পরিবহন ব্যবসায়ী যারা, যেখানে অনেক সময় হয়তো মানে ওই এমন দূরত্ব যেখানে বেশি যাত্রী হয় না, এরকম জায়গায় তারা পরিবহনের ব্যবস্থা করে না, কিন্তু রাষ্ট্র থেকে যেহেতু জনগণের কল্যাণের জন্য তারা সেই ব্যবস্থা করে থাকে। এরপর আছে রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে আমরা জানি যেটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে ভাড়া নেওয়া হয়, কিন্তু জনগণের কল্যাণের কথা বিবেচনা করে তুলনামূলক কম ভাড়া নেওয়া হয়, এবং এটার পরিচালনার ক্ষেত্রে অনেক অর্থের প্রয়োজন হয় বিধায় রাষ্ট্র কর্তৃক এটা গঠিত হয়ে থাকে। এরকম আরও অনেক রকম ব্যবসা আছে যেটা রাষ্ট্র দ্বারা পরিচালিত হয়ে থাকে। এরপর হচ্ছে যৌথ উদ্যোগে ব্যবস্থাপনা, যেটাকে আমরা বলে থাকি জয়েন্ট ভেঞ্চার বিজনেস। অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের ভিতর, দেশি বিদেশি বিভিন্ন ব্যক্তির ভিতর যে ব্যবসা সংগঠন সাধারণত এটাকে আমরা যৌথ উদ্যোগের ব্যবসা বলে থাকি। অর্থাৎ একটি দেশ থেকে কিছু পণ্য কিনে অন্য আরেকটি দেশে যখন রপ্তানি করা হয়, সেই দেশে এই পণ্যটার বাজারজাত করার জন্য ওই দেশের ব্যবসায়ীদের যে সহযোগিতা নেওয়া হয়, এই উভয়ের সহযোগিতায় এই কর্মকাণ্ডটা পরিচালনা করা হয়। এই ক্ষেত্রে এই ব্যবসাটাকে বলা হয় যৌথ উদ্যোগের ব্যবসায়। এরপর আরটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার সরকারি বেসরকারি অংশীদারিত্বের যে ব্যবসা, অর্থাৎ 3P, PPP, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। অনেক সময় দেখা যাচ্ছে জনগণের সাথে মিশিয়ে সরকার বিভিন্ন রকমের ব্যবসা পরিচালনা করে থাকে বা কোনো কোনো কাজ কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এই হচ্ছে মালিকানার ভিত্তিতে কয় রকম ব্যবসা প্রতিষ্ঠানের কথা বললাম। তাহলে আমাদের মূল আজকের যে পাঠ্য সেটা হচ্ছে কি, প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়ের এক মালিকানা ব্যবসা। আমি এখন এক মালিকানা ব্যবসা কাকে বলে এটা তো একটা ধারণা দেওয়া হয়েছে তোমাদের। এবার তোমরা একটু লক্ষ্য করো যে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব। আমরা একটু লক্ষ্য করি যে এই এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব, আবার আমরা একটা দেখব যে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। এই দুটো জিনিস আমরা একটু আলোচনা করব। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যটা যদি আমরা দেখি, এখানে কি হয়, একজন মাত্র মালিক থাকে, অর্থাৎ একজন ব্যক্তি দ্বারা এটা গঠিত এবং পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য কি, সহজ সংগঠন। অর্থাৎ কি, এই যে তৈরি করার জন্য, এটা গঠন করার জন্য বেশি কোনো
মানে পরিশ্রম বা বেশি কোনো আইন বা বেশি কোনো ঝুট ঝামেলা যেটা বলে থাকে অনেক সময়, যেমন অংশীদারি ব্যবসা করতে গেলে একটা চুক্তিপত্রের প্রয়োজন হয়, যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে আইনের অনেক কার্যক্রম বা নিয়ম কানুন মেনে এটা নিবন্ধনের প্রয়োজন হয়। এরকম সমবায় সমিতির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেখানেও একটা নিবন্ধনের প্রয়োজন হয়। এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এত কিছু প্রয়োজন হয় না, তাই বলা যায় সহজ সংগঠন। এরপরে কি হচ্ছে সীমিত মূলধন, এটাতে প্রয়োজন হয় কিন্তু অল্প অল্প পুঁজি হলেও এক মালিকানা ব্যবসা পরিচালনা করা যায়। তুলনামূলক অনেক পুঁজি দিয়েও এক মালিকানা ব্যবসা পরিচালিত হয়ে থাকে, কিন্তু অল্প পুঁজিতেও এক মালিকানা ব্যবসা পরিচালনা করা যায়। যেমন ধরো আমরা রাস্তাঘাটে দেখে থাকি যে বাদাম বিক্রি করে বেড়ায় একজন ব্যক্তি, এটাও কিন্তু তার একটা ব্যবসা, একা একাই করে থাকে, সব কিছু সে একা করে থাকে। তাহলে এতে তো খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। আবার এর আয়তনও কিন্তু অনেকটা তুলনামূলক ছোট হয়, যেহেতু একার পক্ষে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে এটার আয়তনও তুলনামূলক ছোট হয়ে থাকে। আবার মালিকের অসীম দায়, এটা কিন্তু এক মালিকানা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যখন যৌথ মূলধনী ব্যবসাটা পড়বো বিস্তারিত, তখন দেখতে পাবো যে সীমিত দায়, অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায় একজন মালিক একটা শেয়ারের দায় দ্বারাই সে দায়বদ্ধ থাকে, সে শেয়ারের যে মূল্যটা সেটাই তার দায়বদ্ধতা। কিন্তু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে সম্পূর্ণ দায় দায়িত্ব থাকে সেই মালিকের নিজের, তাই বলা হয় অসীম দায়। এতে যদি তার ব্যবসায় পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত হয় তাহলেও তার একার দায় বহন করতে হয়, আবার যতটা মুনাফা সে করবে সেটা সে একাই ভোগ করবে, তো এর দায় একাই হয়। এরপরে কি একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ, অর্থাৎ যে ব্যবসাটার কথা বলছি আমরা এক মালিকানা ব্যবসা, এখানে যেহেতু মালিক একা, এর কর্তৃত্ব নিজের হাতেই থাকে, নিয়ন্ত্রণটা সে নিজেই করে থাকে, তার ভালো মন্দ দিকগুলো সে বিবেচনা করে পদক্ষেপ নিয়ে থাকে। এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক, এটা কি, অর্থাৎ এক মালিকানা ব্যবসায় একজন মালিক বিধায় সে তার সামগ্রিক কর্মকাণ্ডটার সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত হয়ে থাকে। অর্থাৎ ধরো পণ্য ক্রয় করার কথা বলি, বিক্রয় করার কথা বলি, কোনো ঋণ গ্রহণের কথা বলি, কোনো কর্মচারী নিয়োগ দেওয়ার কথা বলি, পরিবহনের ব্যবস্থা করা, যাই বলি না কেন সব কিছুর ক্ষেত্রে তার প্রত্যক্ষ সম্পর্ক থাকে। এরপর হচ্ছে আর একটা কি, মালিক ও ব্যবসায়ের সত্তার অভিন্নতা। এখানে এই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, মালিক এবং এই ব্যবসার সত্তা অভিন্ন। অর্থাৎ আমরা দেখে থাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, যেমন ধরো একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সুমন, তাহলে কি হলো, সুমনের দোকান, অর্থাৎ সুমনের মুদি দোকান অথবা সুমনের খাবারের দোকান, যে কোনো কিছু, অর্থাৎ ওই মালিক যে তার নামও যা ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ দেখা যায় কি তার ওই ব্যবসার সাথে তার সত্তা এমনভাবে জড়ো হয়ে থাকে যে নাম দ্বারাই সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম হয়ে যায়। আর একটা হচ্ছে নমনীয়তা। নমনীয়তা বলতে আমরা যেটা বলি ফ্লেক্সিবিলিটি। অনেক সময় দেখা যাচ্ছে কি যে ব্যবসা কর্মকাণ্ড পরিবর্তন করা, সংকোচন করা অথবা সম্প্রসারণ করা, যে কোনো ক্ষেত্রে প্রয়োজন হলে সেটা সে করতে পারে। এখানে আর পাঁচজনের তার কোনো অংশীদারও নেই বা আর পাঁচজনের মতামত নেওয়ারও সে প্রয়োজন মনে করবে না, সে নিজেই সে সিদ্ধান্ত নিয়ে এই নমনীয়তার যে বৈশিষ্ট্যটার কথা বলছি সে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। এরপর হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব, এই আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ অনিশ্চিত স্থায়িত্ব বলতে কি, এক মালিকানা ব্যবসা যেহেতু মালিক একজন, এই মালিকের ইচ্ছার পর অনেক কিছু যেহেতু নির্ভর করে, আবার এর কোনো কারণে অনুপস্থিতি, তার দুর্ঘটনা বা তার মৃত্যু, এটার কারণেও তার কিন্তু এই প্রতিষ্ঠানের স্থায়িত্ব অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তো যাই হোক, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলোর কথা আমি বললাম, একজন মালিক থাকে, সহজে সংগঠনটা এটা সহজে গড়ে তোলা যায়, সীমিত মূলধনের প্রয়োজন হয়, এর আয়তন সীমিত হয়, তারপরে নমনীয়তার একটা দিক আছে, মালিকের অসীম দায় থাকে, আর একটা হচ্ছে একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ থাকে, মালিকের সমস্ত ব্যবসার সাথে তার অস্তিত্বের একটা সম্পর্ক থাকে, সার্বিক কর্মকাণ্ডের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে এরকম। আবার এর স্থায়িত্ব মালিকের স্থায়িত্বের বা মালিকের উপরেই খানিকটা নির্ভর করে। এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলতে পারি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। এরপরে আরেকটি বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই,
যেহেতু এখানে আমাদেরকে যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমাদেরকে একটা ক্লাস কতটা সময়ের ভিতর নিতে হবে তাও কিন্তু বলা আছে, এবং একটা বিষয়ে একটা ক্লাসে কতটা আলোচনা করতে হবে। সেক্ষেত্রে আমি আরেকটি অংশ এখানে আছে, সেটা আছে এক মালিকানা ব্যবসার গুরুত্ব, এইটা আলোচনা করতে চাই। সেটা কি এক মালিকানা ব্যবসার গুরুত্বটা আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করা যায় কি যে এটা কতটা প্রয়োজন, বা এটা থেকে আমরা কি উপকার পেতে পারি, সমাজের জন্য এটা কতটা দরকারি, এরকম কিছু বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি তাহলে এর গুরুত্বটা অনুভব করতে পারবো। তাহলে কি হলো, আমরা সেটা দেখি, তোমরা একটু লিখে নিও, একটা করে পয়েন্ট আমি আলোচনা করছি। সেখানে হচ্ছে কি এক মালিকানা ব্যবসার গুরুত্ব 1 নম্বর হচ্ছে ব্যাপক ব্যাপক সেবা প্রদান। অর্থাৎ এক মালিকানা ব্যবসার একটা গুরুত্ব যে একজন ব্যক্তি যেহেতু সে নিজেই এই ব্যবসা পরিচালনা করে থাকে, সে কিন্তু ব্যাপক সেবা দিতে পারে। সে প্রয়োজন হলে অধিক রাত পর্যন্ত তার কর্মকাণ্ড পরিচালনা করে, সে প্রয়োজন হলে সে ভীষণ কঠিন পরিশ্রম করে পণ্য সংগ্রহ করে থাকে, এরকম ভাবে সে প্রয়োজন হলে সে সুন্দরভাবে জনগণের সাথে মিলে মানে সেবা দেওয়ার চেষ্টা করে। আর একটা বিষয় আমার গুরুত্ব হচ্ছে কি সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি। যেহেতু একজন মালিক যা কিছু তার, যেমন বলেছি বৈশিষ্ট্যের ক্ষেত্রে তার যে অসীম দায় যা সেই রকম, আবার তার মুনাফা সম্পূর্ণটাই তার নিজের, তাহলে কি সেই যে মুনাফাটা হয় সেখান থেকে সে সঞ্চয় করতে পারে, সেই সঞ্চিত অর্থটা সে তার নিজের মতো করে আবার বিনিয়োগও করতে পারে। এরপর হচ্ছে কি আয় ও সম্পদ বৃদ্ধি পায়। যেহেতু এককভাবে মালিক এই কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, সেক্ষেত্রে সে যত পরিশ্রম করবে ততই তার মুনাফা হবে, ততই তার আয় বৃদ্ধি পাবে, তাহলে সেটাও হয়ে থাকে। কিন্তু অংশীদারিত্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন অংশীদার যদি কোনো কারণে কোনো একটা কর্মকাণ্ড করতে রাজি না হয়, বা একটা কথা বললে সে যদি সেটা না করে, তাহলে অন্যেরও মন ভেঙে যেতে পারে। কিন্তু এক মালিকানার ক্ষেত্রে কিন্তু তা হয় না, যে কারণে সেখানে কি হয়, সে অধিক পরিশ্রমের মধ্যে অধিক আয় যেমন করতে পারে, সেই সাথে সাথে তার সম্পদ বৃদ্ধি হতে থাকবে। আর একটা বলা হচ্ছে কি অধিক কর্মসংস্থান। যেহেতু অনেকে আমরা দেখে থাকি আমাদের আত্মকর্মসংস্থানের কথা বলা হয়ে থাকে, অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় যেহেতু অল্প পুঁজির প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনেক সময় সে নিজের মতো করে একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে। দেখা গেল যে ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম, বা অনেক সময় যে কৃষিক্ষেত্রে কিছু একটা করা, তার নিজের জায়গায় মাছ চাষ করতে পারে। সেক্ষেত্রে সে কী করতে পারে, অল্প কিছু পুঁজি বিনিয়োগ করে সে তার নিজের মতো করে একটা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। তাহলে কি হয়, এই একক মালিকানা ভিত্তিক ব্যবসার কারণে অধিক পরিমাণের লোক কিন্তু এই জাতীয় কাজ করে, অধিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে। উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র। দক্ষ ব্যবসায়ী হওয়ার পিছনে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে গণ্য। ক্ষুদ্র ব্যবসায়ীরা সেই অভিজ্ঞতাটা পেয়ে থাকে, যেহেতু সে সার্বিক কর্মকাণ্ড নিজে পরিচালনা করছে, সেক্ষেত্রে সেই প্রশিক্ষণের একটা সুন্দর ব্যবস্থা তার জন্যই হয়ে থাকে। এরপরে কি হচ্ছে সম্পদের সুষম বন্টন। অর্থাৎ আমরা জানি আমাদের যে আর্থিক বা সামাজিক যে উন্নতি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পদ যা হয়তো বলতে পারি আমাদের সীমিত সম্পদ, এটাকে যত বেশি ব্যবহার করতে পারবো আমরা তত বেশি আর্থিকভাবে লাভবান হব। তাহলে সেই ক্ষেত্রটা কিন্তু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়। যেহেতু মালিক একক, তার সার্বিক কর্মকাণ্ড সে নিজেই পরিচালনা করে থাকে, সে যত জানে যত বেশি সে পরিশ্রম করবে, যত বেশি তার মুনাফা হবে, সবই তারই থাকবে। তাহলে তার যতটা ক্ষেত্রে সে সম্পদটাকে কাজে লাগাতে পারে সেটাই সে চেষ্টা করে থাকে। আর একটা গুরুত্ব হচ্ছে কি জীবনযাত্রার মান উন্নয়ন। যেহেতু এক মালিকানা ব্যবসায় একদিকে ব্যাপক জনগোষ্ঠীর যেমনি আয় ও সম্পদ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে, অন্যদিকে সর্বত্র সহজে পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়ে থাকে। অর্থাৎ লক্ষ্য করো, আমাদের যেহেতু এককভাবে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সে একটি সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান সে নিজের মতো করে পরিচালনা করতে থাকে, সেই সাথে সাথে কিন্তু আমাদের সমাজে অলিতে গলিতে যেহেতু এরকম ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে পণ্য সেবাগুলো একেবারে সাধারণ ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে যায়। তো এই বিষয়গুলো তোমরা একটু লক্ষ্য করে দেখো, যে বৈশিষ্ট্যটা আমি বললাম, যে গুরুত্বের কথা বললাম, এগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক,
ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রীদের যেটা বলতে চাই, তোমরা প্রতিদিন কিছু কিছু এগুলো নিয়ে পড়াশুনো করবে। তোমাদের পাঠ্য বইতেও আছে, যদি না পড়ো আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেওয়ার চেষ্টা করবে। এবং তোমাদের সার্বিকভাবে লক্ষ্য রাখতে হবে, যেহেতু সৃজনশীল পদ্ধতি, এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই জ্ঞান অনুধাবনের যে অংশগুলো আছে সেটা ভালো করে তোমরা জানবে। অর্থাৎ যেটা আলোচনা করলাম, এক মালিকানা ব্যবসায় কী, এর যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো যদি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দেখবা তোমাদের কোনো অসুবিধা হবে না। আগামী ক্লাসে আরও এই এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র এবং বৃহতায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসায় যে টিকে আছে এর যে কারণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা ভালো থেকো সেই প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।